এর আগে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছি আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছি। অর্থাৎ তোমাদের ভূগোলের ক্লাস 11 ভূগোলের ফার্স্ট সেমিস্টার সিলেবাসের ইউনিট 3 বা থার্ড চ্যাপ্টারে দেখবে আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে আজকের ক্লাসে আমরা এই অন্তর্জাত প্রক্রিয়া বা এন্ডোজেনিক প্রসেস সম্পর্কে ডিটেইলসে জানব। ঠিক আছে, দেখো তো এই অন্তর্জাত প্রক্রিয়ার ইংরেজি শব্দ হচ্ছে এই এন্ডোজেনিক প্রসেস। আর এই যে এন্ডোজেনিক শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসছে, একটি হচ্ছে এন্ডন আরেকটি হচ্ছে জেনেসিস, মনে রাখবে। তো এন্ডোজেনিক কথাটি কি বলছে, একটা ইংরেজি শব্দ, তাই তো। এন্ডোজেনিক শব্দটি ইংরেজি শব্দ, কিন্তু এসছে দুটি গ্রিক শব্দ থেকে, একটা হচ্ছে এন্ডন, একটা হচ্ছে জেনেসিস। তো এন্ডন শব্দের অর্থ হচ্ছে অন্তর্গত, আর জেনেসিস শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি। তার মানে কি বলতো, যে ভূ অভ্যন্তর থেকে উৎপত্তি, তাই তো। এই দুটার শব্দগত অর্থ দাঁড়ায় ভূ অভ্যন্তর থেকে উৎপত্তি, তাই তো। এবার এই অন্তর্জাত প্রক্রিয়াটা কি দেখো। এর আগের ক্লাসে আমরা প্রথম পর্যায়ের ভূমিরূপ, দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ, তৃতীয় পর্যায়ের ভূমিরূপ সম্পর্কে জেনেছিলাম, তাই তো। প্রথম পর্যায়ের ভূমিরূপ কি কি, যে মহাদেশ মহাসাগর হচ্ছে প্রথম পর্যায়ের ভূমিরূপ। দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ কি, পাহাড় পর্বত মালভূমি সমভূমি চ্যুতি ফাটল, এগুলো কি দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ, তাই তো। তো এই যে প্রথম পর্যায়ের ভূমিরূপ অর্থাৎ মহাদেশ মহাসাগর, আর এই যে দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ অর্থাৎ পর্বত মালভূমি সমভূমি গ্রস্ত উপত্যকা চ্যুতি ফাটল, এই যে দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপগুলো আছে, এই প্রথম পর্যায় আর দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপগুলো ভূ অভ্যন্তরের যে প্রক্রিয়ার জন্য সৃষ্টি হয় বা ভূ অভ্যন্তরের যে শক্তির জন্য সৃষ্টি হয়, ওকে, সেই প্রক্রিয়া বা সেই শক্তিটাকেই বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। তো যদি ভূ অভ্যন্তরের প্রক্রিয়া বলি, তাহলে ভূ অভ্যন্তরের যে প্রক্রিয়ার জন্য ভূপৃষ্ঠে পর্বত মালভূমি মহাদেশ মহাসাগর তৈরি হয়, সেই প্রক্রিয়াটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। আবার যদি বলি যে ভূ অভ্যন্তরের যে শক্তির জন্য ভূপৃষ্ঠে পর্বত মালভূমি সমভূমি মহাদেশ মহাসাগর এগুলো সৃষ্টি হচ্ছে, সেই শক্তিটাকে বলা হয় ভূ অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, তো এই ভূ অভ্যন্তরীণ শক্তি কোথায় কিভাবে কাজ করে এবার দেখে নাও। দেখো, ক্লাস 8-এ তোমরা পৃথিবীর অভ্যন্তরভাগের স্তরগুলি সম্পর্কে জেনেছো, তাই তো, যে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তো মনে করো এটা হচ্ছে বাইরের স্তর পৃথিবীর ভূত্বক, এটা হচ্ছে গুরুমণ্ডল, তার নিচে হচ্ছে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, আর গুরুমণ্ডলের যে গুরুমণ্ডলের উপরি অংশটা কি আছে, যে থকথকে গলিত পদার্থ শিলাগুলো কি আছে, কঠিন অবস্থায় না থেকে থকথকে গলিত অবস্থায় আসে, তাই তো। আর এই যে গলিত পদার্থের স্তর, এই স্তরটাকে কি বলে, অ্যাস্থনোস্ফিয়ার, তোমরা জেনেছো, তাই তো। তাহলে অ্যাস্থনোস্ফিয়ার মানে কি, অ্যাস্থনোস্ফিয়ার মানে হচ্ছে কি, শিলাগুলো কঠিন অবস্থায় না থেকে কি আছে, কি শিলাগুলো কঠিন অবস্থায় না থেকে সান্দ্র বা অর্ধতরল বা গলিত অবস্থায় আসে। অনেকটা কেমন, যে পাকা সড়ক তৈরি হয়, পিচ গলালে যেরকম হয়, ঠিক ওরকম এই অ্যাস্থনোস্ফিয়ারে শিলাগুলো এরকম সান্দ্র বা গলিত অবস্থায় আসে। ঠিক আছে, তো এই অ্যাস্থনোস্ফিয়ারে কি হয়, এই যে গলিত পদার্থগুলো আছে, সেই গলিত পদার্থগুলোর মধ্যে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয় দেখো। মনে করো এই একটা লোহার বল নিলাম, ঠিক আছে। লোহার বলটার উষ্ণতা মনে করো 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আরেকটা লোহার বল, ঠান্ডা লোহার বল, উষ্ণ না ঠান্ডা, মনে করো ঠান্ডা লোহার বল, এর গায়ে, এটা ঠান্ডা লোহার বল, এর গায়ে এরকম স্পর্শ করে লাগিয়ে রাখলাম, ওকে। তার মানে দেখো, এটা উষ্ণ, এটা কি শীতল বা ঠান্ডা, তাই তো। তাহলে কি হবে, এটা কি আর ঠান্ডা থাকবে, এই বলটা কি ঠান্ডা থাকবে, থাকবে না। কি হবে, যে এখান থেকে এটার তাপে এই বলটা কি হবে, উষ্ণ হবে। তার মানে কি, তাপের প্রবাহ ঘটবে, কি এই উষ্ণটা থেকে শীতল বলটার দিকে তাপের প্রবাহ ঘটবে, তাই তো। তার মানে দেখো, তাপ প্রবাহ সবসময় কি গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে তাপের প্রবাহ ঘটে, অথবা বলতে পারি যে বেশি উষ্ণ থেকে কম উষ্ণের দিকে তাপের প্রবাহ ঘটে। ক্লিয়ার? দেখো, তো পৃথিবীর যদি আমরা ভূ অভ্যন্তর ক্ষেত্রে দেখি, তোমরা জানো যে ভূপৃষ্ঠ থেকে মানে মাটি খুঁড়ে আমরা যত ভূ অভ্যন্তরের দিকে যাব,
তাপমাত্রা কি তত বাড়ে, তাই তো? গুরুমণ্ডলে তাপমাত্রা হয় প্রায় 2200 ডিগ্রি সেলসিয়াস। গুরুমণ্ডলে তাপমাত্রা হয় প্রায় 2200 ডিগ্রি সেলসিয়াস। আর পৃথিবীর এই যে কেন্দ্রমণ্ডলে পৃথিবীর কেন্দ্রে তাপমাত্রা হয় প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো, তাহলে পৃথিবীর কেন্দ্রে তাপমাত্রা বেশি আর পৃথিবীর উপরের দিকে তাপমাত্রা কম, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, তাপের প্রবাহ কি হয়, যে বেশি উষ্ণ থেকে কম উষ্ণর দিকে তাপের প্রবাহ ঘটে। তাহলে দেখো যে এই কেন্দ্রমণ্ডলে বা কেন্দ্রে উষ্ণতা বেশি, উপরের দিকে উষ্ণতা কম, তাহলে এই ক্ষেত্রেও কি হবে, তাপের প্রবাহ ঘটবে, তাই তো? এই নিচ থেকে উপরের দিকে তাপের প্রবাহ ঘটবে। ওকে, তো এই যে তাপের প্রবাহ ঘটে, এই তাপের প্রবাহের জন্য কি হয়, এই যে গলিত পদার্থগুলো আছে, এই গলিত পদার্থের মধ্যে এরকম পরিচলন স্রোতের সৃষ্টি হয়। কি বলছি, এরকম পরিচলন স্রোতের সৃষ্টি হয় হলো কোথায়, স্থনোস্ফিয়ারে এই পরিচলন স্রোতের সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই যে স্থনোস্ফিয়ারে এই পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে, এই পরিচলন স্রোত তাহলে কি করছে, এই পরিচলন স্রোত কি করছে, ভূত্বকের তলে এসে আঘাত করছে, তাই কিনা? এই পরিচলন স্রোত ভূত্বকের তলে এসে আঘাত করছে। আর এই আঘাতের জন্যই যে শক্তি, ঠিক আছে, এই শক্তি দিয়েই কি ভূপৃষ্ঠের ভূমিরূপগুলোর সৃষ্টি হচ্ছে, মানে পাহাড় পর্বত মালভূমি সমভূমি এগুলোর সৃষ্টি হচ্ছে। তাহলে অন্তর্জাত প্রক্রিয়া, এবার যদি বলি তোমরা নিজেরাই পারবে যে অন্তর্জাত প্রক্রিয়ার মূল উৎস কি, বা অন্তর্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি। প্রশ্ন হতে পারে, কিন্তু প্রশ্ন হতে পারে যে অন্তর্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি। তাহলে এটা কি পরিচলন স্রোত। কোথাকার পরিচলন স্রোত, স্থনোস্ফিয়ারের পরিচলন স্রোত। তাহলে উত্তর কি হবে, স্থনোস্ফিয়ারের পরিচলন স্রোত। তো যদি প্রশ্ন হয় যে অন্তর্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি, তাহলে উত্তর কি হবে, স্থনোস্ফিয়ারে সৃষ্ট পরিচলন স্রোত। অথবা যদি প্রশ্ন হয় যে ভূ অভ্যন্তরীণ শক্তির মূল উৎস কি, তাহলেও কি এই স্থনোস্ফিয়ারে সৃষ্ট পরিচলন স্রোত। আর দেখো, যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কি হবে, এমসিকিউ প্রশ্ন হবে, তাই তো? আর এমসিকিউ প্রশ্নের উত্তর পারার জন্য কিন্তু এরকম ডিটেলসে বুঝতে হবে। ডিটেলসে বুঝলে পরে তুমি প্রশ্ন যেভাবেই আসুক তুমি তার উত্তর করতে পারবে। বুঝা গেল? আর তোমাদের ক্লাসের মাঝখানে আরেকটা কথা জানিয়ে রাখি, দেখো যে আমার এই যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে কিন্তু মেম্বারশিপ নেওয়ার ব্যবস্থা আছে। খুব সামান্য টাকায় আমার ইউটিউব চ্যানেলের মেম্বার হওয়া যায়। তোমরা চাইলে ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য আমার চ্যানেলের মেম্বার হতে পারো, আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো। এবার আমার চ্যানেলের মেম্বার হলে বা মেম্বারশিপ নিলে তোমার সুবিধা কি, সুবিধা হচ্ছে যে আমি শুধুমাত্র আমার চ্যানেলের মেম্বারদের জন্য সপ্তাহে মিনিমাম একটা করে ক্লাস করব। যেমন দেখো যে আজকে আমি শুরু করছি 3rd চ্যাপ্টার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, ঠিক আছে? 3rd চ্যাপ্টার সিরিয়ালি চলবে একদম শেষ পর্যন্ত, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার পরপর কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। মানে তুমি মিনিমাম সপ্তাহে একটা ক্লাস পাবেই। তো এই ক্লাসগুলো কিন্তু, যে ক্লাসগুলো আমার মেম্বারদের জন্য করব, সেগুলো কিন্তু ইউটিউবে অন্য কেউ দেখতে পাবে না। শুধুমাত্র আমার যারা চ্যানেলের মেম্বার, শুধুমাত্র তারাই সেই ক্লাসগুলো দেখতে পাবে, ঠিক আছে? আর মেম্বার কারা হতে পারো, যারা এবার 11-এ পড়ো, মানে 2024 সালে যারা মাধ্যমিক পাস করেছো, 11-এ উঠেছো, তারা আমার চ্যানেলের মেম্বার হবে। মানে এই ক্লাসগুলো তাদের জন্যই উপযুক্ত। আর যারা উঁচু ক্লাসে পড়ো, আমার ক্লাস দেখছো, তারা প্রাইভেট টিউশন করার জন্য আমার চ্যানেলের মেম্বার হতে পারো। তাহলে তোমাদের পড়াতেও সুবিধা হবে, আমি যেভাবে ক্লাস করব সেটা শুনে তোমাদের পড়াতে সুবিধা হবে। আর যারা আমার চ্যানেলের মেম্বার হবে তারা আমার ডিসক্রিপশান বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। কি বলছি, তারাই জয়েন করবে যারা আমার চ্যানেলের মেম্বার হবে। এবার আমার চ্যানেলের মেম্বার হতে গেলে তোমাকে কি করতে হবে, দেখো আমার চ্যানেলে যে কোনো একটা ভিডিও প্লে করো। দেখো এই যে ভিডিও প্লে করা আছে, ঠিক আছে? এবার দেখবে আমার চ্যানেলের নামের পাশেই জয়েন অপশান আছে, ঠিক আছে? তুমি এই জয়েন অপশানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো চলে এলো যে 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে? তো এই যে 11, 12 আছে, গ্রুপ আছে,
11-12 গ্রুপের নিচে জয়েন অপশান আছে, জয়েন অপশানে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পরে যা যা করতে বলবে তা কমপ্লিট প্রসিডিউর কমপ্লিট করবে। কমপ্লিট করলে আমার চ্যানেলের মেম্বার হয়ে যাবে। ঠিক আছে, এবার মেম্বার হয়ে যাওয়ার পরে তুমি আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে জয়েন করবে। এবার দেখো, এই যে অন্তর্জাত প্রক্রিয়ার কথা বলেছি, এই অন্তর্জাত প্রক্রিয়াকে আবার কতগুলি ভাগে ভাগ করা হয়। যেমন দেখো যে অন্তর্জাত প্রক্রিয়া একে প্রথমে দুটা ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ভূগাঠনিক বিপর্যয় বা ডায়স্ট্রফিজম, আর একটা হচ্ছে আকস্মিক আলোড়ন বা আকস্মিক প্রক্রিয়া। এবার এই আকস্মিক প্রক্রিয়ার আবার দুটা ভাগ আছে, একটা ভূমিকম্প, অগ্নুৎপাত। এই দুটা পরে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, আবার দেখো এই ভূগাঠনিক বিপর্যয় একে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেখো ভূগাঠনিক আলোড়ন, একটা সমস্থিতিক আলোড়ন, আর একটা ইউস্ট্যাটিক আলোড়ন। এবার এই ভূগাঠনিক আলোড়নকেও আবার দুটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেখো বহির্ভাবক আলোড়ন, একটা গিরিজনিক আলোড়ন। তো এই আলোড়নগুলো কি, এই বহির্ভাবক আলোড়ন কি, গিরিজনীয় আলোড়ন কি, সমস্থিতিক আলোড়ন কি, ইউস্ট্যাটিক আলোড়ন কি, এগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। তো এই আলোড়নগুলির মধ্যে এই বহির্ভাবক আলোড়ন আর গিরিজনীয় আলোড়ন, এই দুটো আলোড়ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমরা এই বহির্ভাবক আলোড়ন কি দেখে নিয়েছি। দেখো এই বহির্ভাবক আলোড়ন এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে, এর ইংরেজি অর্থ হচ্ছে ইপিরোজনিক মুভমেন্ট। ঠিক আছে, দেখো এই যে ইপিরোজনিক, এই শব্দটি একটি ইংরেজি শব্দ। এই শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসছে। একটা হচ্ছে দেখো ইপিরোস, এই ইপিরোস শব্দের অর্থ হচ্ছে মহাদেশ, আর জেনেসিস শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি। তার মানে কি ইপিরোজনিক শব্দটি কার সঙ্গে যুক্ত, কি মহাদেশের উৎপত্তির সঙ্গে যুক্ত। তাই তো দেখো এই আলোড়নে মহাদেশের উৎপত্তি হয় বলেই এটাকে বহির্ভাবক আলোড়ন বলা হয়। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে কোন আলোড়নে মহাদেশের উৎপত্তি ঘটে, তাহলে উত্তর পেয়ে গেলে কোন আলোড়নে, বহির্ভাবক আলোড়নে। ক্লিয়ার? তো এই বহির্ভাবক আলোড়নে মহাদেশ ছাড়া আর কি কি ঘটে, কিভাবে ঘটে এবার দেখে না। দেখো এর আগে যেটা বলেছি, এই মনে করো একদম পৃথিবী সৃষ্টির প্রথমের ভূত্বক কি বলেছিলাম, প্রথমের ভূত্বক কি বলেছিলাম, যে ভূত্বক কি একদম পুরো ফুটবলের মতো মসৃণ, তাই তো, কোনো ভূমিরূপ ছিল না। তাই তো, কি ছিল, পৃথিবীর বাইরের পৃষ্ঠটা ছিল একটাই কি কঠিন পাথরের চাদর। তাই তো, তো এই হচ্ছে পৃথিবীর বাইরের ভূত্বক। তাই তো, ভূত্বক। আর এর নিচে কি আছে, এর আগে যেটা স্থেনোস্ফিয়ার। তাই তো, স্থেনোস্ফিয়ারে কি হচ্ছে, এরকম পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে। তাই তো, দেখো তাহলে এই যে পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে, দেখো যে এখানে পরিচলন স্রোত কি হচ্ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে। তাই তো, তো এই যে পরিচলন স্রোত ঊর্ধ্বমুখী হচ্ছে, হয়ে কি হচ্ছে, মহাদেশের এই ভূত্বকের তলে এসে আঘাত করছে। তাই তো, আবার দেখো যে এখানে কি হচ্ছে, দেখো যে দুটো পরিচলন স্রোত কি হচ্ছে, নিম্নমুখী হচ্ছে, তাই কি না, উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। তাই তো, তো দেখো এই যে ভূত্বক আছে, তাহলে ভূত্বকে কি হচ্ছে, ভূত্বকের তলে পরিচলন স্রোত আঘাত করছে। একটা অংশ কি করছে, কি ভূত্বকের নিচ থেকে উপরের দিকে ঠেলছে। আরেকটা অংশ কি হচ্ছে, যে উপর থেকে পরিচলন স্রোত উপর থেকে নিচ দিকে বসে যাচ্ছে। ঠিক আছে, আর এর ফলে কি হয়, দেখো এর ফলে দেখো যে ভূত্বকের কোনো অংশ, ভূত্বকের অংশ এরকম উপর নিচ ওঠানামা করে, মানে কোনো একটা অংশ এরকম উপরে উঠে যায়, আবার কোনো একটা অংশ এরকম নিচে বসে যায়। মনে করো এটাই ভূত্বক। ঠিক আছে, এটাই মনে করো, এই উপরি অংশটা মনে করো ভূত্বক, সমান আছে, প্রথমে এরকম সমতল আছে। ঠিক আছে, এবার কি হলো, বহির্ভাবক আলোড়ন কাজ করলো। তাই তো, কি হবে, পরিচলন স্রোত এর তলে এসে আঘাত করবে, নিচে এসে আঘাত করবে, ফলে কোনো একটা অংশ কি এরকম উপরে উঠে গেল, কোনো একটা অংশ নিচে বসে গেল। ঠিক আছে, তো যে অংশটা উপরে উঠে এলো, ঠিক আছে, সেখানে তৈরি হলো স্থলভাগ বা মহাদেশ। আর যে অংশটা নিচে বসে গেল, সেখানে জল জমে তৈরি হলো মহাসাগর। অনেকটা কিরকম, দেখো মনে করো এই যে এইটুকু অংশ, মনে করো এই এ অংশ, এটা বি অংশ, এটা সি অংশ, এটা ডি অংশ। ঠিক আছে, মনে করো এ অংশটা নিচে বসে গেল, এই অংশটা নিচে বসে গেল। ওকে, বি অংশটা উপরে উঠে গেল, আবার সি অংশটা নিচে বসে গেল। তাহলে কি হবে, দেখো এখানে কি হবে, মহাসাগর হবে। এখানে কি হবে, যেটা নিচে বসে গেলো মহাসাগর হবে। আবার এটা কি হবে, যেটা উঁচু হয়ে থাকলো সেখানে মহাদেশ গঠিত হবে। ঠিক এভাবে দেখো, যেটা মহাসাগর তৈরি হয়েছে, এটা মহাদেশ তৈরি হয়েছে, এটা সমুদ্র তৈরি হয়েছে, আবার এটা কি মহাদেশ তৈরি হয়েছে। এভাবে বহির্ভাবক আলোড়নে কি হয়, মহাদেশ মহাসাগর গঠিত হয়। এবার দেখো এই গিরিজনী আলোড়ন, দেখো গিরিজনী আলোড়ন
এর ইংরেজি শব্দ হচ্ছে দেখো ওরোজেনিক মুভমেন্ট, ঠিক আছে। তো এই যে ওরোজেনিক শব্দটি একটি ইংরেজি শব্দ। এই ওরোজেনিক শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসছে। একটা হচ্ছে ওরস শব্দের অর্থ হচ্ছে পর্বত, আর জেনেসিস শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি, আমরা আগে জেনেছি, তাই তো। দেখো তাহলে ওরোজেনিক কথাটি কিসের সঙ্গে যুক্ত? পর্বতের উৎপত্তির সঙ্গে যুক্ত বা পর্বতের উৎপত্তির সঙ্গে সম্পর্কিত, তাই তো। দেখো তো এই আলোড়নে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয় বলেই এই আলোড়নকে গিরিজনী আলোড়ন বলে। এই গিরি মানে আমরা জানি, গিরি মানে কি? পর্বত, তাই তো। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব প্রশ্ন হয় যে ভঙ্গিল পর্বত কোন আলোড়নের সৃষ্টি হয়? কোন আলোড়নে? গিরিজনী আলোড়নে, তাই তো। দেখো তো এই গিরিজনী আলোড়ন কিভাবে কাজ করে দেখো। আগে আমরা দেখেছিলাম যে মহীভাবক আলোড়নে কি হয়, যে এরকম সমতল ভূপৃষ্ঠ কি হয়, এরকম উপর নিচ উঠানামা করে, তাই তো। কোনো একটা অংশ উপরে উঠে যায়, কোনো একটা অংশ নিচে বসে যায়, তাই তো। কিন্তু গিরিজনী আলোড়নে কি হয়? মনে করো এই ভূপৃষ্ঠ আছে, ঠিক আছে, সমতল ভূপৃষ্ঠ আছে। এবার ভূপৃষ্ঠ কি হয় এরকম দূরে সরে যায়, পরস্পর থেকে দূরে সরে যায়। আর দূরে সরে যাওয়া মানে কি? প্রসারণ হওয়া, তাই তো। প্রসারণ টানের সৃষ্টি হয়, তাই তো। হয় ভূপৃষ্ঠের শিলাস্তর বা ভূত্বক এরকম পরস্পর থেকে দূরে সরে যাবার টানের সৃষ্টি হয়, অথবা শিলাস্তর এরকম পরস্পরের কাছে আসে বা চাপের সৃষ্টি হয়, যেটাকে সংনমন বলা হয়, ঠিক আছে। তাহলে দূরে সরে যাওয়া মানে কি? প্রসারণ, আর এরকম কাছে আসা মানে কি? সংকোচন, তাই তো। তাহলে যে আলোড়নে এরকম শিলাস্তর এরকম সংকোচন হয় অথবা এরকম প্রসারণ হয়, সেই আলোড়নকেই বলা হয় গিরিজনী আলোড়ন। যেমন দেখো, মনে করো এই ভূত্বক আছে, ঠিক আছে, এই ভূত্বক আছে। এবার এই ভূত্বকে সংকোচন মানে দুদিক থেকে চাপ আসবে, এই দুদিক থেকে মনে করো চাপ এলো, ক্লিয়ার। তো এদিক থেকে চাপ আসছে, এদিক থেকে চাপ আসছে, মানে কি? সংকোচন। দুদিক থেকে চাপ আসছে মানে কি? সংকুচিত করে দেবে, তাই তো। তাহলে শিলাস্তর সংকোচন ঘটবে। সংকোচন ঘটলে কি হবে? এটা কি এরকম থাকবে? কি হবে? তোমরা যদি একটা কাগজের পৃষ্ঠাকে এরকম নিয়ে এদিক থেকে এদিকে চাপ দাও, তাহলে কি এরকম কি ভাঁজ পড়বে, তাই তো। ফলে শিলাস্তরে এরকম ভাঁজ পড়ে যায়, ভাঁজ পড়ে গিয়ে একসময় ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এই গিরিজনী আলোড়নে কি হয়, যে শিলাস্তরে সংকোচন ঘটে, তাই তো। শিলাস্তরে সংকোচন ঘটে কি হয়? শিলাস্তরে ভাঁজ পড়ে গিয়ে এরকম ভাঁজ বা ফোল সৃষ্টি হয়ে ভঙ্গিল পর্বত, এরকম ভঙ্গিল পর্বত উপত্যকার সৃষ্টি হয়। তাহলে খুব প্রশ্ন হয় কিন্তু, ভঙ্গিল পর্বত কোন আলোড়নের সৃষ্টি হয়? কোন আলোড়নে? গিরিজনী আলোড়নে। এবং কোন বলের জন্য? সংকোচন বলের জন্য, ক্লিয়ার। আবার যদি এরকম শিলাস্তর আছে, এবার প্রসারণ হলো, মনে করো এরকম প্রসারণ বা দুদিক থেকে টান সৃষ্টি হলো, তাহলে কি হবে? এখান এই জায়গাটা ফেটে যাবে, তাই তো। এরকম ফেটে যাবে। তো এরকম টান সৃষ্টি হলে এই যে ফেটে যায়, ফেটে গিয়ে সমুদ্র খাতের সৃষ্টি হয়। তার মানে গিরিজনী আলোড়নে কি ভঙ্গিল পর্বত যেরকম তৈরি হয়, তেমনি সমুদ্রের তলদেশায় কি সমুদ্র তলদেশে সমুদ্র খাতের সৃষ্টি হতে পারে। এবার দেখো এই দুই আলোড়নের মধ্যে কোন আলোড়ন কিভাবে কাজ করে, ঠিক আছে। দেখো তার আগে মনে করো এটা একটা বৃত্ত, মনে করো, ক্লিয়ার। তো এটা যদি বৃত্ত হয়, তাহলে এটাকে বৃত্তের কি কেন্দ্র, তাই তো। আর এই যে এই দাগটা কি বৃত্তের কি ব্যাসার্ধ, তাই তো। আর এই যে এই দাগটা, এটা কি বৃত্তের স্পর্শ, তাই তো। তাহলে এটাকেই যদি বৃত্তের পরিবর্তে আমরা গোলক, ফুটবল বা পৃথিবী ভাবি, তাহলে কি এটা পৃথিবীর কেন্দ্র, তাই তো। এটা কি পৃথিবীর ব্যাসার্ধ, তাই তো। আর এটা কি পৃথিবীর স্পর্শ, তাই কি না? দেখো তাহলে পৃথিবীর স্পর্শক অ্যাকচুয়ালি কোনটা? দেখো এখানে ছবিটা বড় করে আঁকছি, তাহলে এটা ভূত্বক, তাই তো। তাহলে স্পর্শক আঁকলে এরকম, এটা স্পর্শক আর এটা ব্যাসার্ধ, তাই তো। দেখো তো পৃথিবীর স্পর্শক, দেখো এই ভূত্বকটাই কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীর স্পর্শ। কেন? কারণ পৃথিবীর পৃষ্ঠটা এরকম বক্রতল হলেও আমরা কি বক্রতল দেখি? আমরা কি পৃথিবীর পৃষ্ঠটাকে এরকম বক্রতল দেখি না, আমরা কি দেখি? পৃথিবীর পৃষ্ঠটাকে কি সমতলই দেখি, তাই তো। ফলে সমতল ভূপৃষ্ঠটাই হচ্ছে কি স্পর্শ, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটাই হচ্ছে স্পর্শ, তাই তো। ভূপৃষ্ঠটাই হচ্ছে স্পর্শ, ওকে। দেখো এবার এই যে মহীভাবক আলোড়নের কথা বলেছি, মহীভাবক আলোড়ন কিভাবে কাজ করে বলেছিলাম, কিভাবে? এরকম মহীভাবক আলোড়নে কি হয়, এরকম
ভূত্বক উপর নিচ ওঠানামা করে, হয় কোনো একটা অংশ উপরে উঠে যায় অথবা কোনো একটা অংশ নিচে বসে যায়। তার মানে যদি বলি যে এই বহিঃভাবক আলোড়ন উলম্বভাবে কাজ করছে না অনুভূমিকভাবে কাজ করছে, উলম্ব আর অনুভূমিক বুঝি আমরা এরকম সোজা দাঁড়িয়ে থাকা মানে কি উলম্ব থাকা, আর এভাবে সমান্তরালে থাকা মানে কি অনুভূমিকভাবে থাকা, তাই তো? তাহলে বহিঃভাবক আলোড়ন অবশ্যই কি উলম্বভাবে কাজ করে। প্রশ্ন হয় কিন্তু বহিঃভাবক আলোড়ন কিভাবে কাজ করে, উলম্বভাবে না অনুভূমিকভাবে? তার উত্তর কি হবে? উলম্বভাবে কাজ করে। ঠিক আছে। আরেকটা প্রশ্ন হয় যে বহিঃভাবক আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে না ব্যাসার্ধ বরাবর কাজ করে? দেখো তাহলে এটা কি বলছি, পৃথিবীর ব্যাসার্ধ, তাই তো? এবার কি হয়, পৃথিবী ভূত্বকের কোনো অংশ এরকম কি হয় উপরে উঠে যাবে উলম্বভাবে, অথবা কি হবে এরকম নিচে বসে যাবে। তাহলে দেখো এই যে উপর নিচ ওঠানামা করছে, তার মানে কি এই কেন্দ্র থেকেই কি হয় উপরের দিকে উঠছে অথবা কি নিচের দিকে নামছে, তার মানে কি পৃথিবীর ব্যাসার্ধ বরাবর বহিঃভাবক আলোড়ন কাজ করে। ক্লিয়ার? আবার দেখো গিরিজনী আলোড়ন কি বরাবর কাজ করে? গিরিজনী আলোড়নে আমরা কি দেখলাম? গিরিজনী আলোড়নে কি দেখলাম? যে এরকম হয় এরকম প্রসারণ ঘটবে অথবা এরকম কি সংকোচন ঘটবে, তাই তো? ভূত্বকের এরকম প্রসারণ হবে অথবা সংকোচন হবে। তাহলে দেখো এই সংকোচন প্রসারণ কি হবে, এরকম উলম্বভাবে হবে না অনুভূমিকভাবে হবে? অবশ্যই কি এই অনুভূমিকভাবে হবে, হয় এরকম দুদিক থেকে এরকম এগিয়ে আসবে মানে সংকোচন হবে, দুদিক থেকে চাপ আসবে বা সংকোচন হবে, তাই তো? অথবা কি হবে এরকম কি দুদিকে সরে যাবে মানে প্রসারণ ঘটবে, তাই তো? তাহলে সংকোচন প্রসারণ কিভাবে ঘটে? অনুভূমিকভাবে ঘটে, তাই তো? তার মানে বহিঃভাবক গিরিজনী আলোড়ন কিভাবে কাজ করে? কি অনুভূমিকভাবে কাজ করে, হয় সংকোচন ঘটে বা কাছে আসে, অথবা প্রসারণ ঘটে বা দূরে সরে যায়। তো যদি বলি যে বহিঃভাবক আলোড়ন পৃথিবীর কি বরাবর কাজ করছে, কি বরাবর গিরিজনী আলোড়ন পৃথিবীর কি বরাবর কাজ করছে? কি পৃথিবীর এই স্পর্শক বরাবর কাজ করছে, তাই তো? কারণ পৃথিবীর ক্ষেত্রে কি এই ভূত্বকটাই বা ভূপৃষ্ঠটাই হচ্ছে স্পর্শক। তাহলে দেখো এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু, যে বহিঃভাবক আলোড়ন উলম্বভাবে কাজ করে না অনুভূমিকভাবে কাজ করে? উলম্বভাবে কাজ করে। গিরিজনী আলোড়ন উলম্বভাবে কাজ করে না অনুভূমিকভাবে কাজ করে? উত্তর কি অনুভূমিকভাবে কাজ করে। পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কোন আলোড়ন কাজ করে? উত্তর কি বহিঃভাবক আলোড়ন কাজ করে। পৃথিবীর স্পর্শক বরাবর কোন আলোড়ন কাজ করে? কি গিরিজনী আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে। এরপর দেখো মনে করো এই কোনো একটা ভূপৃষ্ঠ আছে, এই কোনো একটা ভূপৃষ্ঠ আছে, ঠিক আছে? এবার এই ভূপৃষ্ঠে মনে করো এরকম ফাটল ধরল, ঠিক আছে? এরকম ফাটল ধরলো, ফাটল ধরার পরে এখানে বহিঃভাবক আলোড়ন ঘটলো, মানে উপর নিচ ওঠানামা করলো। মনে করো এই অংশটা নিচে বসে গেল। ক্লিয়ার? তাহলে এই অংশটা নিচে বসলে ঠিক এরকম ছবি হবে, তাই তো? এই অংশটা নিচে বসে গেল, তার মানে এই অংশটা উঁচু হয়ে থাকবে, এই অংশটা এরকম নিচে বসে গেল। কোন আলোড়ন ঘটলো? বহিঃভাবক, তাই তো? উপর নিচ ওঠানামা করলো। ওকে। আবার মনে করো এই কোনো একটা ভূত্বক আছে, ভূপৃষ্ঠ আছে, এবার দুদিক থেকে চাপ আসলো, এরকম দুদিক থেকে চাপ আসলো, সংকোচন চাপ আসলো, তার মানে কি গিরিজনী আলোড়ন ঘটলো, তাই তো? এবার দুদিক থেকে চাপ আসলে কি হবে বলেছিলাম? এরকম শিলাস্তর এরকম ভাঁজ পড়ে যাবে। বোঝা গেল? এবার দেখো এবার এই যে বহিঃভাবক আলোড়ন, দেখো যে পুরো অংশটা জুড়েই, তাই কি না, বিশাল এলাকা জুড়ে বহিঃভাবক আলোড়ন ঘটে, কিন্তু বহিঃভাবক আলোড়নের প্রভাব কতটুকু জায়গায় বোঝা যাচ্ছে? দেখো এখান থেকে এইটুকু অংশকে বোঝা যাচ্ছে? যাচ্ছে না, কারণ যেরকম ছিল সমতল ছিল সমতলই আছে। এখান থেকে এইটুকু অংশে বোঝা যাচ্ছে? যাচ্ছে না, যেরকম সমতল ছিল সমতলই আছে, তাই তো? তাহলে বহিঃভাবক আলোড়নের প্রভাব কতটুকু? শুধুমাত্র এই যে ফাটল ধরলো, এই ফাটল বরাবর এর প্রভাবটা বোঝা যাবে, তাই তো? শুধুমাত্র এই ফাটল বরাবর এর প্রভাব বোঝা যাবে। ক্লিয়ার? তার মানে দেখো যে বহিঃভাবক আলোড়ন বিশাল অঞ্চল জুড়ে ঘটলেও এর প্রভাব কিন্তু এই স্থানীয়ভাবে সীমাবদ্ধ। বোঝা গেল? আবার দেখো গিরিজনী আলোড়ন, দেখো তাহলে এই ভূত্বকে বা এই শিলাস্তরে গিরিজনী আলোড়ন ঘটলো, তাই তো? এবার এই ভূত্বকটা কি হলো? কি পুরো অংশটাই কি হলো? কি ভাঁজ পড়ে গেল। তার মানে দেখো যে যতটুকু অঞ্চল জুড়ে গিরিজনী আলোড়ন ঘটলো, তার সমগ্র অঞ্চল জুড়েই গিরিজনী আলোড়নের প্রভাব দেখা যাবে, তাই কি না? তার মানে সব জায়গায় কি এরকম উঁচু নিচু হয়ে গেল, ভাঁজ পড়ে গেল। ক্লিয়ার? তার মানে গিরিজনী আলোড়ন
কম এলাকা জুড়ে ঘটলেও সমস্ত অঞ্চল জুড়েই এর প্রভাব লক্ষ্য করা যায়। এরপর দেখো যে মহীভাবক আলোড়নে আর কি কি ঘটতে পারে, কিরকম দেখো। মনে করো এই কোনো ভূত্বক বা ভূপৃষ্ঠ আছে, মনে করো এই ভূত্বক এরকম ফাটল তৈরি হলো, ঠিক আছে, এই মনে করো কোনো ফাটল তৈরি হলো, ক্লিয়ার। এবার ফাটল তৈরি হওয়াতে কি দুটা খণ্ডে ভাগ হয়ে গেল, এ বি দুটা খণ্ড হয়ে গেল, তাই তো। এবার যদি এখানে মহীভাবক আলোড়ন ঘটে কি হবে, কোনো একটা অংশ উপর নিচ উঠানামা উপরে উঠবে, কোনো একটা অংশ নিচে বসে যাবে। মনে করো বি অংশটা নিচে বসে গেল, তাহলে কি হবে, বি অংশটা নিচে বসে গেলে ঠিক এরকম হবে, দেখো ঠিক এরকম হবে। তাহলে ফাটল বরাবর, ফাটল তল বরাবর বি অংশটা কি হলো, নিচে বসে গেল, তাই তো। তাহলে এই যে ফাটল বরাবর নিচে বসে গেল, এই বসে যাওয়ার ঘটনাটাকে কি বলে, চ্যুতি বলে, তাই তো। এই বসে যাওয়ার ঘটনাটাকেই বলা হয় চ্যুতি। তার মানে মহীভাবক আলোড়নে মহাদেশ মহাসাগর তো গঠিত হবেই, পাশাপাশি কি চ্যুতি গঠিত হবে। প্রশ্ন হতে পারে চ্যুতি গঠিত হয় কোন আলোড়নে, কোন আলোড়নে, মহীভাবক আলোড়নে। আর যদি বলি শিলাস্তরে ভাঁজ সৃষ্টি হয় কোন আলোড়নে, তাহলে উত্তর কি হবে, গিরিজনী আলোড়নে, তাই তো। এবার দেখো, এবার এই একটা ফাটলের পরিবর্তে যদি এরকম মনে করো দুটা প্রায় সমান্তরাল ফাটলের সৃষ্টি হলো, ঠিক এই একটা ফাটল, এই আর একটা ফাটলের সৃষ্টি হলো, ঠিক আছে, এই একটা ফাটল হলো, এই একটা ফাটলের সৃষ্টি হলো। এবার দুটা প্রায় সমান্তরাল ফাটল সৃষ্টি হলে কি হবে, এ বি সি, তাহলে ভূত্বক কটা খণ্ডে ভাগ হয়ে গেল, তিনটা খণ্ডে ভাগ হয়ে গেল, তাই তো। এবার যদি এখানে মহীভাবক আলোড়ন ঘটে, ক্লিয়ার, যদি মহীভাবক আলোড়ন ঘটে তাহলে মনে করো মহীভাবক আলোড়ন ঘটার ফলে মনে করো এই যে বি অংশটা আছে, বি অংশ উপরে উঠে গেল, তাহলে বি অংশ উপরে উঠলে কি হবে, ঠিক এরকম, মনে করো বি অংশ উপরে উঠে গেল, ঠিক আছে, মাঝখানের অংশটা মানে বি অংশটা উপরে উঠে এলো, তাহলে ঠিক এরকম হবে, দেখো ঠিক এরকম হবে, তাই তো। মাঝখানের অংশটা উপরে উঠে গিয়ে যে পর্বত গঠিত হয় এটাকে কি বলা হয়, স্তূপ পর্বত বলা হয়, তাই কি না। তার মানে মহীভাবক আলোড়নে কি স্তূপ পর্বত গঠিত হবে। আবার যদি এরকম হয় যে মাঝখানের অংশ এই যে বি অংশটা আসে উপরে উঠে না গিয়ে নিচে বসে গেল, মাঝখানেরটা এরকম নিচে বসে গেল, যদি নিচে বসে যায় তাহলে কি হবে, তাহলে ঠিক এরকম হবে, তাই কি না। মাঝখানের অংশটা এরকম নিচে বসে গেল, তাহলে নিচে বসে গেলে কি তৈরি হবে, গ্রস্ত উপত্যকার তৈরি হবে, তাই তো। তাহলে মহীভাবক আলোড়নে কি হয় দেখো, মহাদেশ তৈরি হয়, মহাসাগর তৈরি হয়, তাই তো, স্তূপ পর্বত তৈরি হয়, চ্যুতি তৈরি হয়, গ্রস্ত উপত্যকার তৈরি হয়। দেখো এভাবে বুঝে কিন্তু পড়তে হবে, তাহলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন তুমি তার উত্তর পারো। আবার দেখো এই যে ভূ অভ্যন্তরীণ শক্তির প্রভাবে দীর্ঘকাল ধরে এই যে ভূপৃষ্ঠের কোথাও উত্থান হচ্ছে, কোথাও কি নিমজ্জন হচ্ছে, কোথাও উপরে উঠছে, কোথাও নিচে বসে যাচ্ছে, তাই তো, কোথাও ভাঁজের সৃষ্টি হচ্ছে, তাই তো, কোথাও সংকোচন হচ্ছে, কোথাও প্রসারণ হচ্ছে। তো দীর্ঘকাল ধরে এই ভূ অভ্যন্তরীণ শক্তির প্রভাবে কোথাও উত্থান, কোথাও নিমজ্জন, কোথাও সংকোচন, কোথাও প্রসারণের জন্য দীর্ঘকাল ধরে ভূত্বকের বা ভূপৃষ্ঠের যে পরিবর্তন ঘটছে, এই ভূপৃষ্ঠের এই পরিবর্তন ঘটাটাকেই বলা হয় ভূগাঠনিক বিপর্যয় বা ডায়াস্ট্রোফিজম। এবার দেখো এই সমস্থিতিক আলোড়ন কি, দেখো আমি খুব সহজ করে বলছি, একটা উদাহরণ দিয়ে বলছি। দেখো মনে করো তুমি দুটা খুঁটি নিলে, একটা 10 ফিটের খুঁটি, একটা দৈর্ঘ্য 10 ফিট, আরেকটা 5 ফিটের খুঁটি, আরেকটা দৈর্ঘ্য 5 ফিট। এবার দুটা খুঁটিকেই তুমি কি করলে, দুটা খুঁটিরই মাত্র 6 ইঞ্চি করে মাটির তলায় গর্ত করে তুমি দাঁড় করিয়ে রাখার চেষ্টা করলে। তাহলে 10 ফিটের খুঁটিটাকেও তুমি কি করলে, মাটির তলায় মাত্র 6 ইঞ্চি প্রবেশ করালে, 5 ফিটের খুঁটিটাকেও তুমি কি করলে, মাটির তলায় মাত্র 5 ইঞ্চি প্রবেশ করালে। কি দেখবে বলতো, যে 5 ফিটের যে খুঁটি সেটা দাঁড়িয়ে আছে, সেটা দাঁড়িয়ে থাকবে, ব্যালেন্স একটা ভারসাম্য পাবে, দাঁড়িয়ে আছে। আর এই 10 ফিটের খুঁটিটা কিন্তু দাঁড়িয়ে থাকবে না, 10 ফিটের খুঁটিটা কি হবে, হেলে পড়ে যাবে, কারণ সে ব্যালেন্স বা ভারসাম্য পায়নি। এবার কি করলে তুমি এই 10 ফিটের খুঁটিটাকে এবার তুমি 2 ফিট গভীর গর্ত করে
নিচে প্রবেশ করা, মানে নিচে প্রবেশ করালে, মানে 10 ফিটের খুঁটিটা তুমি 2 ফিট নিচে প্রবেশ করালে, এখান থেকে এইটুকু অনেকটা বেশি নিচে প্রবেশ করালে, আর 5 ফিটের খুঁটিটাকে তুমি 6 ইঞ্চি নিচে প্রবেশ করালে, ঠিক আছে, মাটিতে গেঁথে রাখলে 6 ইঞ্চি, কি দেখবো, দুটা খুঁটি ভারসাম্য পাচ্ছে এবং দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে মানে সে ব্যালেন্স পেয়েছে। তাহলে এর থেকে কি বোঝা যায়? দেখো, এর থেকে বোঝা যায় যে খুঁটির উচ্চতা যত বেশি হবে তাকে দাঁড় করিয়ে রাখার জন্য বা তাকে ভারসাম্য অবস্থায় আনার জন্য কি হবে, তার তত বেশি অংশ মাটির তলায় বা গভীরে প্রবেশ করাতে হবে। তাহলে যার উচ্চতা যত বেশি হবে তার তলদেশ তত বেশি গভীরে প্রবেশ করাতে হবে, বা তত বেশি গভীরে প্রবেশ করে থাকলেই সেটা কি ভারসাম্য বা ব্যালেন্স পাবে। এই ধারণাটাকেই বলা হয় আইসোস্টেসি বা সমস্থিতি। ক্লিয়ার? দেখো, তার মানে আমাদের ভূপৃষ্ঠে যে বিভিন্ন পাহাড় পর্বতগুলি আছে, তাহলে এই ধারণা থেকে কি বলা যায়, যে যেসব পাহাড় পর্বতের উচ্চতা যত বেশি তার তলদেশ ব্যালেন্স করার জন্য তত বেশি গভীরে প্রবেশ করে আসে। আমার হিমালয় পর্বতের উচ্চতা বেশি, তাই তো? তাহলে যার যে পর্বতের উচ্চতা যত বেশি, ব্যালেন্স করার জন্য তার তলদেশ তত বেশি গভীরে প্রবেশ করে আসে। এবার দেখো, এবার মনে করো, এবার এই যে এই খুঁটিটা আছে, এবার এই খুঁটিটার সঙ্গে তুমি আরো 10 ফিট খুঁটি, মানে 10 ফিট একটা অংশ তুমি জুড়ে দিলে। এবার জুড়ে দিলে কি থাকবে? এবার কি দাঁড়িয়ে থাকবে? থাকবে না। কি হবে? এবার হেলে পড়ে যাবে। কারণ কি, উপরে কি দৈর্ঘ্যটা কি অনেক বেশি হয়েছে। তাহলে ভারসাম্য রক্ষা করার জন্য কি হবে, ভারসাম্য রক্ষা করার জন্য একে কি করতে হবে, আরো বেশি গভীরে প্রবেশ করাতে হবে। এই তো ঠিক একই ঘটনা ঘটছে। দেখো, যে আমরা জানি যে হিমালয় পর্বতের উচ্চতা কি দিন দিন বাড়ছে, এই তো হিমালয় পর্বতের উচ্চতা বাড়ছে। তাহলে উপরের দিকে উচ্চতা বাড়ছে, তাহলে ব্যালেন্স করার জন্য কি হবে, উপরের দিকে উচ্চতা বাড়লে ব্যালেন্স করার জন্য কি হবে, সে কি অভ্যন্তরের দিকে নিচের দিকে চাপ প্রয়োগ করবে, কি তাই কিনা, নিচে প্রবেশ করার জন্য চাপ দেবে। তো এই চাপ দিলে ভারসাম্য রক্ষা করার জন্য এই যে চাপ দেয়, চাপ প্রয়োগ করে, এই চাপ প্রয়োগ করে যে আলোড়ন তৈরি হয়, সেই আলোড়নটাকেই বলা হয় সমস্থিতিক আলোড়ন। ঠিক আছে? অনেক আবার কিরকম দেখো, যে মনে করো জলাধার আছে, এবার জলাধারে প্রচুর জল জমে আছে। এবার এই জলাধারে যতটুকু জল জমে আছে তার উপরে যদি আরো প্রচুর পরিমাণ জল জমতেই থাকে, তাহলে কি হবে, তাহলে উপরের উচ্চতা বাড়ছে, ভারে কি হবে, নিচের দিকে প্রবেশ করার চেষ্টা করবে, তাই তো? ফলে কি, সে নিচেও চাপ প্রয়োগ করবে, ফলে সমস্থিতিক ভারসাম্য নষ্ট হবে, আর নষ্ট হলেই আলোড়ন সৃষ্টি হবে। আর এই আলোড়নটাই হচ্ছে কি সমস্থিতিক আলোড়ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।